এসএসের যে মিস্ত্রি মিলন ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন ভাই, আপনার যদি কাজ করতে না মন চায়, দয়া করে আইসে আপনি হিসাব নিকাশ করে এই যে ইনকমপ্লিট কাজগুলো করে রেখে গেছেন, হ্যাঁ, যেটা খুব খারাপ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন দিন, মোটামুটি 1.5 বছর হয়ে গেল। বাইরে থেকে দেখে মনে হইতেছে হয়ে গেছে কাজ, কিন্তু আসলে ইন্টারনালি অনেক কাজ বাকি। তো বাকি বলতে একেবারে যে খুব বেশি বাকি তাও না, কিন্তু শেষ হয়েও হচ্ছে না শেষ। তো চলেন আজকে আমি একটু দেখাই যে বর্তমানে আমার বাড়ির কন্ডিশনটা কি। তো শুরুতেই আপনাদেরকে গ্যারেজটা দেখাই। গ্যারেজে আমরা যে এই টাইলসটা বসাইছি, ডান পাশে একটা রেলিং এসএসের। তা আমার মূলত এই এসএসের লোকটাই ডুবাইছে। যারে আমি এসএসের কাজটা দিয়েছিলাম সে আমার সাথে একটা প্রতারণা করছে, তো সেটা বলতেছি আপনাদেরকে। তো ঢোকার পরে অবস্থা দেখেন, মাল মশলা একবারে ছড়ানো ছিটানো। এদিকে ওই যে রং টং আয়না রাখা হয়েছে, রঙের কাজ শুরু হবে ইনশাল্লাহ। আর এদিকে হলো আপনার গেস্ট রুম, আর এটা ছিল ড্রয়িং রুম। মানে এটাও একটা এন্ট্রি পয়েন্ট, আপনি বাইরে থেকে সরাসরি ড্রয়িং রুমে ঢুকতে পারবেন। আর ঢোকার পরে এখানে একটা কমন টয়লেট আছে, এই যে প্যান ট্যান সব বসানো হয়ে গেছে। আর এখানে সোফা টোফা থাকবে এই রুমে, এই ওয়ালে একটা টিভি। তার মানে আপনি ড্রয়িং রুম দিয়েও আপনি এখানে ঢুকতে পারবেন, আবার গ্যারেজ দিয়েও। এটা স্টোর রুম, এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এদিকে সম্পার কিচেন রুমের কাজ এখনও বাকি, মানে টাইলস বসাইতে হবে। আর এইটা হচ্ছে আব্বা আম্মার রুম। বাথরুমের ফিটিংস এখনও বসানো হয়নি, এই যে টাইলস হয়ে গেছে। এদিকেও এসএসের গ্রিল বসানো হয়েছে বারান্দায়। বারান্দাটা বড় করে করা হয়েছে যাতে এখানে নামাজও পড়া যায়। আবার কালো গ্রানাইটের সিঁড়ি। রেলিং এখনও হয় নাই, ওই যে বললাম এসএসের যে মিস্ত্রি সে ফাঁকি দিছে। সে কি ফাঁকি দিছে, আরও 1.5-2 মাস আগে, মানে গত রোজার ঈদের পরে, মানে আগে সে চলে গেছে আর কি। যাওয়ার সময় ওই পর্যন্ত ভালোইভাবে কাজ করছে, কইরা আমার কাছ থেকে অনেকগুলো টাকা পয়সাও নিছে। এই এসএসের যে গ্রিলের যে নাট বল্টুগুলো আছে না, এগুলার মালামাল আনার জন্য। এই যে রেলিংগুলো আছে না, গ্লাস লাগাবে এখান দিয়ে, সেই গ্লাসের কিছু ম্যাটেরিয়ালস আনার জন্য টাকা নিয়ে গেছে। মোটামুটি 70-80 হাজার টাকার মতো নিচ্ছে। কাজের মধ্যে কাজ করছে, জাস্ট যেগুলো বসাইছে এগুলো ফিনিশিংও করেনি, এই জাস্ট একটা একটা করে জয়েন্ট দিয়ে রাখছে। কথা ছিল ঈদের পর এসে বাকি কাজ করবে, কিন্তু ঈদ চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ফোন দিতেছি, আজ আসি কাল আসি বলে আর আসে না। একবার বলে যে তার বউরে ভূতে ধরছে, একবার বলে যে বোনের বিয়ে, আবার বলে যে তার নামে মামলা হয়েছে। হ্যাঁ, তো ওনার নাম হচ্ছে মিলন, ওনার পরিচিত, ওনারা চিনতে পারেন। আমি চাই না যে আগেই, মানে ওনার রাস্তাঘাটে দেখলেও আপনারা ওনারে চিনে ফেলেন। তো ওনার একদম পরিচিত যারা, তারা যদি এই ছবি আর এই ফোন নাম্বার দেখে আর বয়স শুনে যদি বুঝতে পারেন যে উনিকে, কাইন্ডলি ওনার ঠিকানাটা আমাকে একটু ইনবক্সে দিবেন, আমি ওনার সাথে একটু দেখা করতে যাব। এদিকে দেখেন আমাদের বাড়ির নতুন মেহমান, দেখছেন? এখন আমি তো টেনশনে আছি, রঙের কাজ শুরু হইলে এই জায়গাটা কীভাবে রং করব। এখন ওদেরকে যে এখান থেকে সরাই দিয়ে রং করব, সেই ইচ্ছাটাও কিন্তু আমার হইতেছে না। যদিও প্রকৃতিতে এখন ওরকম ফুল নাই, চাকটা বসছে আরও অনেক দিন আগে। আর এই যে এই বারান্দার এই সাইডে, এটা হচ্ছে একটা স্টোর রুম। আর ব্যাক সাইড তো আপনারা বুঝতেছেনই, এই যে পিছন সাইডে এটা হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, এখানে যে
এমএসের রোভার আছে। তো এইখানে একটা রুম, রুমের এখানে একটা বড় জানালা। এটা মূলত বাচ্চাদের রুম আর কি। এখানে একটা ছোট বাথরুম আছে। আর দোতলার এই জায়গাটা হচ্ছে আমাদের কি বলে লিভিং এরিয়া। এখানে একটা সোফা থাকবে। আর এটা হচ্ছে একটা ড্রাই কিচেন, মানে নাস্তা টাস্তা খাওয়ার জন্য। মানে গ্যাসের চুলা থাকবে না, ওই যে ইন্ডাকশন চুলা, বেসিন টেসিন। হ্যাঁ, এই সাইডে হচ্ছে একটা ফ্রিজ, তারপর ওভেন, এই টাইপের। আর এটা আরেকটা রুম, গেস্ট রুমের মতো আর কি, দোতলায়। এখানে ওই নিচের সেম কপি। এখানে থাই গ্লাস হবে, ওটা বারান্দা, সাথে বাথরুম আছে। তো আমি বাথরুমগুলোতে একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে যে লো কোমোডো রাখছি, আবার হাই কোমোডো রাখছি। ঠিক আছে, এটা সম্পার মাথার থেকে আসছে। তো চলেন এখন আমাদের বেডরুমের অবস্থাটা দেখাই। তো আমাদের রুমটা আলহামদুলিল্লাহ একটু বড় করে করা হয়েছে। এই যে আমাদের বাথরুম, আর এখানে বসার ব্যবস্থা আছে, মানে আমার একদম রেলিংয়ের পাশে। আর এদিকে তো বারান্দা। সকালে সূর্যই এখন একেবারে শরীরে লাগে। এখান থেকে পুরো বাড়ির ভিউটা পাওয়া যায় আর কি। তো আমার লাগছে ঠান্ডা, এর জন্য হয়তো কথাটা একটু কেনকেনা লাগতে পারে আপনাদের কাছে। আর এটা হচ্ছে আমার অফিস রুম। অনেকেই বলছেন যে অফিস রুম ঘরের ভিতরে কেন, বেডরুমের ভিতরে কেন? আসলে এই অফিস রুমে বাইরের কোনো মানুষের অ্যাক্সেস নেই। হ্যাঁ, বাইরের কেউ এসে আমার সাথে এখানে দেখা করতে পারবে না। এদিক দিয়েও একটা বারান্দা আছে, পুরো রাউন্ড। এই যে আমি চেষ্টা করছি বাড়ির চারপাশেই বারান্দা রাখার জন্য। হ্যাঁ, একটু খোলামেলা, কারণ গ্রামের বাড়ি খোলামেলা না হলে ভালো লাগবে না। অনেকেই ভাবেন যে এই যে গ্রামে ডুপ্লেক্স করছি, এইভাবে আসলে গ্রামের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আসলে এটা ভুল। পৃথিবীর এমন এমন অনেক গ্রাম আছে, মানে যেটারে অফিসিয়ালি গ্রাম বলে, কিন্তু ঘরগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর ডুপ্লেক্স বা বিল্ডিংয়ের। হ্যাঁ, আর আমাদের ভিতরে একটা ধ্যান ধারণা জন্ম নিচ্ছে, আমরা যারা 90-এর দশকে, তারা মনে করি গ্রাম মানে হচ্ছে টিনের ঘর। তো ব্যাপারটা কিন্তু সেরকম না। কারণ আমাদের ছোটোবেলায় আমরা দেখছি টিনের বেড়াও ছিল না বাড়িতে, এই পাটখড়ির বেড়া ছিল। গ্রামের বেশিরভাগ মানুষেরই তাই ছিল। পরবর্তীতে আমাদের বাড়িটা মানে টিন দিয়ে করা হইলো, বেড়া প্লাস চাল, এরপরে ডোয়া পাকা, পরবর্তী ধাপে সেমি পাকা, মানে ওয়ালগুলো হচ্ছে ইটের, চালটা টিনের। আর এখন মানুষ মোটামুটি বিল্ডিংয়ের দিকেই ঝুঁকছে। এটা হচ্ছে সুযোগ সুবিধার জন্য। তো গ্রাম কি চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু গ্রামের যে মূল্যবোধ, সেটা কিন্তু ওই গ্রামের ঘরে না, ওটা গ্রামের মানুষের মনে থাকে। হ্যাঁ, গ্রামীণ যে কালচার, সেই কালচারটা মানুষ অন্তরে ধারণ করে। একজনের সাথে একজন দেখা হইলে কুশলাদি বিনিময় করতেছে। আর ঢাকা শহরে তো দেখা যায় যে এক ফ্ল্যাটের লোক আর এক ফ্ল্যাটের লোককে চিনে না। যদিও ফেসবুকে আমি কয়েকদিনের একটা মানে গ্রামীণ মানুষ নিয়ে একটা লেখা পড়তেছি, তো যে লিখছে তার হয়তো কোনো তিক্ত অভিজ্ঞতা আছে। তো যাই হোক, ওই বিষয় নিয়ে আমি আজকে আলাপ করতেছি না, এমনিতে ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে, অন্য একদিন আলাপ করব। গ্রামের সুবিধা অসুবিধা নিয়ে আমি মনে হয় আমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না, কারণ আমি লাইফের 10-15 বছর শহরে থাকছি, আবার এই 15-20 বছর গ্রামে থাকছি, মানে সেম টু সেম দুইখানে থাকারই অভিজ্ঞতা। আর শুধু যে বাংলাদেশের যে একটা জায়গায় তা না, যেহেতু বাবা আর্মিতে চাকরি করতো, সেই সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘোরার সুযোগ হয়েছে। সো আমি মনে হয় এই বিষয়ে আপনাদেরকে ভালো ধারণা দিতে পারবো। যাই হোক, একদিকের কথা বলতে যাই অন্যদিকে চলে যেতেছি। তো আমার এই অফিস রুম খুব বেশি বড় না, আবার ছোটও না। এখান থেকে আলটিমেটলি আমি আমার বাড়ির ভিউটিউ দেখতে পারবো। আর ছাদ বাগানে টাইলস করা হয়ে গেছে, চলেন আপনাদেরকে সেটা একটু দেখাই।
এই যে ছাদ বাগানে ফ্লোর টাইলস হয়ে গেছে। এখন ওই সাইড দিয়ে কিছু কাজ বাকি আছে, তারটারও পরানো হচ্ছে। তো এটা নিয়ে আর আপাতত আজকের কথা না বলি, ইনশাল্লাহ শেষ করে তারপর আপনাদেরকে ছাদ বাগানের রিভিউ দিব, প্লাস আমার ওই সুইমিং পুলের। তো ফাইনালি এই যে এসএসের যে মিস্ত্রি মিলন ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন ভাই, আপনার যদি কাজ করতে না মন চায়, দয়া করে আইসে আপনি হিসাব নিকাশ করে এই যে ইনকমপ্লিট কাজগুলো করে রেখে গেছেন, হ্যাঁ, যেটা খুব খারাপ। এতদিন আমার গ্লাস রেলিং হয়ে যাওয়ার কথা। তো আপনার প্রবলেম আছে, আপনাদের 2 মাস সময় দিছি, তার চেয়ে বড় কথা আপনি যোগাযোগ করেন না, ফোন দিলে যোগাযোগ করেন না। তো সবার সামনে আমি আপনার এখন আর একটা ফোন দিই। তো দয়া করে ওনার ঠিকানাটা কেউ যদি জানেন, কষ্ট করে আমাকে দিবেন। আমার ফোন ধরলেন না, ইঞ্জিনিয়ারের ফোন ধরলেন না। আমার ওয়াইফের ওদিনকে আমার ওয়াইফের আবার ট্রেনে ধরছিল, এগুলা নিয়ে একটু দৌড়াদৌড়ি আমি যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, তো সেটা আপনি ফোন একটু ব্যস্ত দেখে আমার ফোন ধরতে পারি না। আমি এবার কাজের বাইরে ফোন দিতাম পরে, একটু ব্যস্ততা শেষ করে। না ভাই, ব্যস্ততা আমরা ঢাকা থেকে আইছি কবে সম্পা, আর ও 2 দিন আগে। এর মধ্যেও আপনি আমাকে দুজন মানুষের একটা বাড়ির কাজ নিয়ে আইছেন, মাল কেনার জন্য টাকা নিয়ে আসছেন এক্সট্রা। আপনার এই পর্যন্ত যত লেবার কাজ করছে কাউরে রান্না খাওয়ায়নি, আপনার একমাত্র লোক যারা আমরা রান্না করে খাওয়াইছি, আমার বড় ডিস্টার্ব হয়েছে তারপরেও। আর আপনি এই ধরনের কাজ করবেন মানে আমি ভাবিও নাই। আপনি আসতে না পারলে আমারে বলবেন যে ভাই আমার এরকম দেরি হবো, তাহলে সেইভাবে প্ল্যান করবো। আপনি ফোনই ধরেন না, এটা কেমন ধরনের মানে বিহেভিয়ার? তাহলে আপনি ওই সময় এত তাড়াহুড়া করে আমার কাছ থেকে ওই যে লাস্টে 25,000 টাকা নিলেন। ভাই ওটা আপনার মাল কিনছি, এখন আপনার টাকা লাগলে আমি টাকা ব্যাগ দিয়ে দিই, সমস্যা নেই। যত লাগে আমি তাহলে এটা টাকাই দিই। না তাইলে আপনি আমার এখানে আপনি যে এত দেরি করবেন, তাহলে আপনি শুধু টাকাগুলা নিয়ে আপনি মাল কিনলেন কি কিনলেন না। আবার 2 দিন আগেও আপনি আমার ভয়েস এসএমএস দিলেন যে আরো কিছু মাল কিনা লাগবো। তাহলে আপনি আসবেন না, আমি মাল কিনা ওই যে বাইরে বৃষ্টিতে পচামো, নষ্ট করবো মাটির ভিতরে ফেলায়। আমি এখন মাঝখান আপনার 2 দিন পরে আমি আপনার একটা ব্যাগ নিয়ে আয়া আপনার যদি একটা চাপায় আমি দিয়ে চেষ্টা করি, কথা বুঝছেন ভাই? মানে আপনি আমার একটা ডেট দেন, আপনি আমার একটা ডেট দেন। আজকে বৃহস্পতিবার না? হ্যাঁ আজকে বৃহস্পতিবার রেডি হয়েছে। আপনার ওই আমার আর কটা দিন সময় দেন, আমি সামনে সপ্তাহের মধ্যে যে কোনো একদিন আপনার সামনে সপ্তাহ করতে এরকম শুরু করুন ভাই। সামনের সপ্তাহ পরে কিন্তু ভাই আপনার আমি খুঁজতে আমো, বুঝছেন? আপনার খুঁজে পাইতে কিন্তু আমার ভাই খুব বেশি সময় লাগবে না ভাই। এইটা কোনো কথা না, আপনি যে ধরনের কথাবার্তা বলেন, এই ধরনের কথা ভাই, আমরা তো না বুঝতেছেন না কেন? আমরা ঈদের আগে বাড়িতে উঠতে চাইতেছি ভাই। গরমে আমার মেয়েটা টানা অসুস্থ। আপনি আপনার হিসাব করলেন, আমার হিসাবটা তো আপনার শোনা লাগবো। আমার মেয়ে টানা 15 দিন ঠান্ডা জ্বরে ভুগলো, বুঝে 3 দিন সুস্থ থেকে আবার এই যে গরম পড়ছে, যে আবার এই যে কেতে শুয়ে পড়ছে। তাহলে আমরাও বুঝতেছি। তাহলে আপনি যদি দুতলার ওই যে বারান্দার রেলিংটাও করে দিতেন, তাহলেও তো আমি একটা রুমের ভিতরে আমার মেয়েটারে আটকে রাখতে পারি, সেটাও তো রাখতে পারবো না। ওই আবার নিচে পড়ে দেবো গা। তাহলে আপনার কাজটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এখন। আমার বাড়িতে আসলে ঝামেলা হইলো, আমার আবার ছোট বোনের, আপনাকে বলি নাই, আমার ছোট বোনের বিয়ে গেল। ভাই ঝামেলা হতে পারে, সেটা তো আপনি ফোনে কমিউনিকেট করলে তো সমস্যা ছিল না। ফোনে কমিউনিকেট করলে তো সমস্যা। আপনি ফোন ধরেন না, এটা তো খুব বাজে অভ্যাস। আপনি আমার ফোন ধরেন না, ইঞ্জিনিয়ারের ফোন ধরেন না, মানে এটা খুবই বাজে অভ্যাস ভাই। এখন আমি আপনার আননোন এক নাম্বার থেকে ফোন দিয়েছি, এখন আপনি ধরছেন। আমি শিওর যে আমার ফোন দিয়ে ফোন ধরলে আপনি ধরতেন না। আমি ভাই আপনি আপনার জবান আপনারই দিলাম। আমি এই সামনের সপ্তাহে আপনি মাঝামাঝি সময় চলে আসেন, সোম মঙ্গলবারের দিকে চলে আসেন। আইসা লাগলে আপনি 2 দিন 3 দিন কাজ করে। আপনি কোন কত টাকা আনিছেন? তাও কেন আরো বেশি? আমার খাতায় লেখা আছে, আমার দেখতে হবে। হ্যাঁ 30 দুইবার করে, 30 নিছেন দুইবার করে, এরপরে আরো 20 নিছেন, এর আগে 8 নিছেন, এরপরে আবার 25 নিছেন।
মালের জন্য আপনার আমি দুইবার টাকা পাঠাইছি। মালের জন্য 25,000 নিছি, আর আপনার হচ্ছে ওই ঈদের আগে না টাকা পয়সা আছে, আপনি কি বলতে পারবেন যে ভাই আপনি টাকা চাইছেন, যা চাইছেন তা দিই না, খেস করছি তাইলে? এবং একমাত্র আপনারে আমরা রান্না করে খাওয়াইছি, আর কোনো লেবার আমরা রান্না করে খাওয়াই নাই। আপনারে আমার বাবা মার রুমে শুতে দিছি, কিন্তু আপনি সবচেয়ে বড় মানে ফাইজলামি করছেন আমার সাথে। আমার বাপ মার যে রুমে থাকে সেই রুমে আপনাকে রাখতে বলছি, আপনারা ওই টাইলস মিস্ত্রির সাথে থাকতে পারবেন না, সাথে থাকতে পারবেন না, ঠিক আছে? এবং আমাদের এত ব্যস্ততার মধ্যে আপনাকে রান্না করে খাওয়াইছি, কিন্তু আপনি আমার ফোন ধরেন না। আমার কথা হলো কাজ আপনার মানুষের জীবনে ঝামেলা হইতে পারে, আপনি মরে যেতে পারেন, আপনি মরে গেলে আপনার আমি কাজ করাতে পারবো, আপনার মরা লাশ দেখে আমি কাজ করাতে পারুম না। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু তাহলে আপনি ফোন ধরবেন না, আপনি তো মরে যান নাই, তাহলে ফোনটা তো ধরবেন। ফোন ধরে আপনি ব্যাখ্যা দিবেন, আমি আপনার উপর রাগ করলেও আপনি যেহেতু আসতে পারতেছেন আপনি আমার বুঝাইবেন, এখন যেমনি বুঝাইতেছেন বুঝাইবেন, আপনি ফোন ধরেন না, এটা কেমন কথা? আপনি কাজ না করলেও আমার কইবেন যে ভাই কাজ করতে পারুম না, কি হিসাব পাতি হয়েছে, কি লেনদেন হয়েছে, তাহলে এটা ক্লিয়ার করে দিই আপনি অন্য লোক দিয়ে কাজ করান। যাই হোক আপনি একটা কনক্লুশনে আসবেন, এভাবে ঝুলে রেখে তো এটা কোনো হইলো না।